আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। এলপি গ্যাসের বাজারে চলছে নির্মম কারসাজি। সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস, ডিলার, বিক্রেতা আর পাম্পগুলো নির্ধারিত দামে এলপিজি ও অটো গ্যাস পাচ্ছে না। খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চাইতে সিলিন্ডার প্রতি 50 থেকে 270 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এলপিজি। সংসারের বাজেট মিলাতে দিশেহারা সাধারণ মানুষ। বিশ্লেষকরা দিচ্ছেন মনিটরিংয়ের পরামর্শ। বিস্তারিত সাদাথা বিবি সেতু রিপোর্টে। পরিসংখ্যান বলছে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে মাত্র 6% মানুষ। বিপরীতে 60 লাখ মানুষের জীবনযাত্রায় বেড়েছে এলপি গ্যাসের ব্যবহার। আর দেশে ব্যবহৃত মোট এলপিজির প্রায় 80%ই গৃহস্থালী বা রান্নার কাজে ব্যবহৃত হয়। এমনই একজন ব্যবহারকারী খুরশিদা কায়সার। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ধাক্কা এখন ঘরে ঘরে। ঈদের আগেও সরকার নির্ধারিত দামের থেকে প্রায় 600 থেকে 700 টাকা বেশিতে গ্যাস কিনেছেন। সরকারের দাম বাড়ানোর পরও বেশি দামেই কিনতে হচ্ছে এলপি গ্যাস। এবারও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনছে। আমি গতকালকে গ্যাস কিনছি 2000 টাকা। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম এপ্রিলে কেজিতে বেড়েছে 32 টাকা 30 পয়সা। 1341 টাকার সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা। তবে এই দাম কেবলই কাগজ কলমে সীমাবদ্ধ। বিইআরসি নির্ধারিত 1728 টাকার সিলিন্ডার পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 1780 টাকায়। পাড়া মহল্লার দোকানে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1950 থেকে 2000 টাকায়। কিন্তু কেন? 1798 টাকা কিনা আর 100 টাকা ডেলিভারি চার্জ, মোট 1900 টাকা। রেগুলারলি গ্যাস পাই না, প্ল্যান্টে মাল থাকে না, কখনো এলোকেশন থাকে না, দৈনিক আমাদের গাড়ি দৈনিক আসে না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে এলপিজি গ্যাসের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এখন যে অবস্থা চলতেছে মরার উপর খাড়ার ঘা। বাসা বাড়িতে মনে করেন যে এলপিজি নিয়ে একটা সমস্যা আছে, বাণিজ্যিক ভবন নিয়ে আমরা ডিজেলের সমস্যাতে আছি। চার দাম তো 10 টাকার উপরে বেচা যায় না, কাস্টমার তো খাইতে পারে না। আর একটা রং চার দাম তো 6 টাকার উপরেও যায় না। সরকারের নির্ধারিত দামের ওরা যদি আবার দাম বাড়িয়ে নেয় তাহলে তো ভোক্তাদের আর কোনো রাস্তা নেই তার জীবনমান ঠিক রাখার জন্য। এই জন্য সরকারের উচিত হবে আপনার তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং এটা একটা মনিটরিং সেল তৈরি করা। এলপিজির দাম বৃদ্ধির আঁচ লেগেছে যাতায়াতে। অটো গ্যাসের দাম লিটারে 18 টাকার বেশি বাড়ায় বিপাকে ভোক্তারা। পাম্পগুলোর দাবি তারাও চাহিদার সমান অটো গ্যাস পাচ্ছেন না। যদি 3 টন চাহিদা হয়তো এখন পাচ্ছে যে 1.5 টন 1 টনের। এর চেয়ে বাড়লে মানুষের কিন্তু নাবিশ্বাস হয়ে যাইতেছে। সামনে কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে এভাবে চলে তো কিছুদিনের মধ্যে এলপিজি পেট্রোল সমান হয়ে যাবে। বাংলাদেশে বর্তমানে বার্ষিক এলপিজির চাহিদা প্রায় 15 থেকে 17 লাখ মেট্রিক টন। প্রতি মাসে দেশে গড়ে প্রায় 1,40,000 থেকে 1,50,000 মেট্রিক টন এলপিজি ব্যবহৃত হয়, যার পুরোটাই আমদানি নির্ভর। সাদাথা বিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট। রাত থেকেই পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন। তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে চালু রয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। এদিকে সেচের জন্য প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে কৃষকের। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। বাধ্য হয়ে কৃষকরা সেচ কাজের জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার ও ড্রাম নিয়ে পাম্পে হাজির হচ্ছেন। এ চিত্র মেহেরপুরের একটি পেট্রোল পাম্পের। জেলার 3 উপজেলায় মোট 15টি পাম্প রয়েছে। ডিপো থেকে পাম্প মালিকরা যে তেল উত্তোলন করছেন তা দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন 15 পাম্পের অর্ধেকটাই বন্ধ থাকছে। অনেককে তেল না পেয়েই ফিরে যেতে হচ্ছে। 30,700টি ডিজেল চালিত সেচ যন্ত্রে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে মেহেরপুরের কৃষকের। এছাড়া রয়েছে বাইকারদের দীর্ঘ লাইন। ঝিনাইদহে তেল নিতে রাত থেকে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। চালকরা জানান আগের দিন লাইনে দাঁড়িয়ে তারা তেল পাননি, ফলে রাত থেকেই আগেভাগে লাইন দিয়েছেন। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন আগের তুলনায় অনেক বেশি তেল দিচ্ছেন তারা, তারপরও কমছে না ভিড়। ঠাকুরগাঁয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। তবে নিয়মে কিছুটা শৃঙ্খলা এলেও কমেনি চালকদের ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার সময় ঘটছে অপ্রীতিকর ঘটনা। সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো অয়েল নীতি অবলম্বন করায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে, স্বস্তি জানিয়েছেন গ্রাহকরা। ময়মনসিংহের শিল্পাঞ্চল, ভালুকা সহ বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট তীব্র। পাম্পগুলোতে রাতের বেলায়ও ছিল যানবাহনের দীর্ঘ লাইন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এটা নিশ্চিত।
এমন বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্য সংকট দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ তৈরি করেছে জানিয়ে মন্ত্রীর সাফ কথা, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য একেবারেই প্রস্তুত নয় বাংলাদেশ। সাদাত হাবিবি সেতুর আরও একটি রিপোর্ট। বাংলাদেশ কি সত্যি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এসে মধ্যম আয়ের দেশের কাতারে দাঁড়াবার সক্ষমতা রাখে কিনা, এমন প্রশ্ন নিয়ে এই বহুপাক্ষিক আলাপ, যেখানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি ব্যবসায়ী, দাতা সংস্থা সহ সব পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2022 সালে 18% মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। বেসরকারি খাতের বিনিয়োগ কমেছে, মূলধনী কাঁচামাল যন্ত্রাংশ আমদানি কমেছে রপ্তানি, খেলাপি ঋণ 36%। রাজধানীতে এনইসি সম্মেলন কক্ষের এই আয়োজনে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের আর্থিক অবস্থান ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিনিধিদের কণ্ঠেই ঝুঁকির সতর্কতা। রোহিঙ্গা সংকট, করোনা মহামারী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রাজনৈতিক পট পরিবর্তন আর নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে নানামুখী দুর্বলতা তৈরি করেছে। শর্তসূচক বিবেচনায় নিলে বাংলাদেশ প্রস্তুত হলেও পরবর্তী সময়ের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশ 3 বছর বাড়াতে চায়। জাতিসংঘের অধিবেশনেই এর উত্তর মিলবে। সরকারের সাফ কথা, অর্থনীতির সব সূচকই নিচের দিকে। আর্থিক খাতে তারল্য সংকট চরমে, এমন সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয়। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী, যে দায় দেনা হয়েছে এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা পরে জেনারেল অ্যাসেম্বলিতে যাবে। তা বাংলাদেশের কেস তো খুবই স্ট্রং, যেগুলো আমি বললাম। এই পরিপ্রেক্ষিতে গ্র্যাজুয়েশনের কোনো সুযোগ নেই। এ সময় সামনের দিনগুলো আরো কঠিন হবে, এমনই বার্তা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে আপনি থাকতে পারবেন। বিদ্যমান অর্থনৈতিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এলডিসি উত্তরণের সময় বাড়িয়ে 24 নভেম্বর 2029 পর্যন্ত নির্ধারণ করতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বাংলাদেশ। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। ভ্যাট ফাঁকি রোধে কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে তা কোষাগারে জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজস্ব ভবনে অনুষ্ঠিত 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। সভায় ব্যবসায়ীরা কর কমানোর দাবি তুলে ধরলে এনবিআর চেয়ারম্যান স্পষ্ট করে জানান, রাজস্ব আদায়ে কোনো ছাড় দেয়া হবে না। বিস্তারিত মানিক শিকদার রিপোর্টে। বাইরে আরো কোনো বিকল্প প্রস্তাব থাকে আমাদের। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কেন্দ্রে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা, যেখানে অংশ নেন আমেরিকান চেম্বার, বাংলাদেশ চায়না চেম্বার, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার ও বাংলাদেশ উইমেন্স চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনায় ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বাণিজ্যের নানা জটিলতা তুলে ধরেন, বিশেষ করে কর প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসার খরচ কমাতে ট্যাক্স কমানোর দাবি জানান তারা। গার্মেন্টস বন্ধ, হাতিলের বাইরে যাওয়াতে তার 50টা শোরুম ইন্ডিয়া বন্ধ। তো আজকে যে এখানে 10,000 কোটি টাকা আমরা লস করছি, আমাদেরকে এই যে টাকাটা দিতে হয়, আমাদের যে টেক্সটাইল এগুলো সুরক্ষা করার জন্য আমরা আপনাদের কাছে কোনো প্রতিকার পাচ্ছি না। শস্য সংরক্ষণ ইত্যাদি খাতে এদের উপর শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। ব্যবসায়ীরা ক্রেতাদের থেকে ভ্যাট নিলেও অনেকে নিয়মিত সরকারি কোষাগারে জমা দিচ্ছেন না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট প্রদানের পুরো প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা হবে। সরকারের টাকা আপনার পকেটে আছে, আপনি কতদিন রাখবেন? 1 মাস পর পর আমরা বলছি আপনি জমা দিয়ে দেন। এই জন্যই কিন্তু মান্থলি ভ্যাট রিটার্ন সিস্টেমটা চালু হয়েছে। আগামী বছর থেকে আমরা অনলাইন রিটার্ন সাবমিট করা ভ্যাটের জন্য 100% কম্পালসারি করব। রিটার্ন দেওয়ার পরে আপনার যাতে ভ্যাট অফিসে কোনোভাবেই যাওয়া না লাগে। রাজস্ব আদায়ের গতি বাড়াতে বন্ড সুবিধার আমূল পরিবর্তনের ইঙ্গিত দেন চেয়ারম্যান। তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী বাজেটে বন্ডের ক্ষেত্রে আসবে নতুন বিধিমালা। বন্ডে মালামাল এনে লোকালি বিক্রি করে দেয়, সে কারণে আমার লোকাল টেক্সটাইল আমি বিক্রি করতে পারি। এই জায়গাটা আমাদের কড়াকড়ি করতে হবে এবং এই কড়াকড়িটা আমরা শুরু করেছি। ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলেও ভ্যাট আদায়ে ডিজিটাল মনিটরিং আরও জোরদার করার কথা জানান এনবিআর প্রধান। যখন আমাদের এই সিস্টেমগুলো ঠিক হয়ে যাবে, বিশিষ্ট বন্ধ হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
আমার দিক থেকে গত কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে নেত্রকোনার হাওর ও নিম্নাঞ্চলের উঠতি বোরো ধান। কৃষকরা জানান, নদী, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় এই দুর্দশায় পড়েছেন তারা। বৃষ্টির পানিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে, তলিয়ে গেছে কাঁচা বোরো ধান। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার কলমাকান্দার রানাগাঁও গ্রামের কৃষক আব্দুল হাইয়ের 2 একর এবং বড় কাপন গ্রামের শাহেদ মিয়ার 2.5 একর জমি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অসময়ে অতিবৃষ্টিতে গড়াডোবা হাওর ও মেদাবিলের কয়েক হাজার একর জমির বুড়ো ফসল তলিয়ে যাওয়ায় হতবাক কৃষক। যা জমি গিরাত আছে এই পানি সব শেষ করে দিছে। কাল যদি খনন করা থাকতো তাহলে এই পানি বিলায় নামলো না, ফসলের জমি তো লইল না। বাল বাচ্চা লইয়া আমি কিভাবে চলবো এটাই কোনো ধারণা নাই। তাদের অভিযোগ, 2 দশক ধরে নদী খাল খনন না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভাত দেওয়ার পূর্বেই বহু ফসলের জমি তলায় গেছে। প্রতিটা খালের মধ্যে সুইচ গেট তৈরি করা হচ্ছে যাতে পানিটা সহজে নিষ্কাশন করা যায়। নিজের খরচ আর ধান ফসল ভাসানোর লাগে আমরা নিজেরা কাজ করতেছি। কিছু বলতে তুলেছে। ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন স্থানীয়রা। পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আশু দৃষ্টি দিবেন এবং একটা সুদূর প্রসারী পরিকল্পনা করবেন যেন পার্মানেন্টলি এই এলাকার কৃষকদের একটা প্রোটেকশন হয়। পানি জমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, ফসল রক্ষার নামে করা বাঁধের কারণেই হাওরে পানি নিষ্কাশন হচ্ছে না। বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে কৃষকদের বাকবিতণ্ডা হয়। যদি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে এইগুলা জমি পানির তলে যায় নাই। অবিলম্বে উত্তরা বাঁধ কাটতে আমরা গরিবের ঘরে বাঁচাউকা, আমরা কৃষকদের বাঁচাউকা। আমাদের এই জলাবদ্ধতা দূর করার জন্য এটা মিনি সুইচগেটের দাবি। পরিস্থিতি মোকাবেলা ও পানি নিষ্কাশনের বিষয়ে কমিটি গঠন করার কথা জানান জেলা প্রশাসক। 2টা বৃষ্টিপাত যদি যোগ হয় তাহলে পরে আমাদের বাঁধের উপর একটা হুমকি তৈরি হবে। যদি আমরা বাঁধ যত্রতত্র কেটে ফেলি, এই হুমকি আমরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে ওনাদের অনুরোধ করা হয়েছে যেন ওনারা যদি কাটে এই কমিটির পরামর্শে, তাহলে যেন 5 তারিখের মধ্যে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়। চলতি বুড়ো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 95টি হাওরের 2,23,510 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর রয়েছে দেশের আবাসন খাত ও রিহাব নির্বাচন 2026 নিয়ে বিশেষ আলোচনা। ততক্ষণ সঙ্গেই থাকুন।